আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য স্টক নাও ব্যবহার করব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য ব্যবহার করব আমার স্টক। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যানালাইসিসগুলো আমরা কিভাবে করব। তো আজকের এই ভিডিও থেকে আমরা অ্যানালাইসিসের পার্ট শুরু করব এবং আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে শুরু করব, অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য দরকার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ আপনি যদি লং টার্মে স্টক হোল্ড করতে চান, যেরকম সেটা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হতে পারে, তো সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই আপনার জন্য যথেষ্ট। আর আপনি যদি স্টক মার্কেট ট্রেড করতে চান, অর্থাৎ সেটা হতে পারে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরকম সর্বোচ্চ হয়তো আপনি 3 মাসের জন্য হোল্ড করলেন শেয়ারটা, এটাকে বলা হয় ট্রেডিং। তো আপনি যদি ট্রেড করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আরও অ্যাডভান্স জিনিস শিখতে হবে, তো সেটাকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিংয়ের জন্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইনভেস্টমেন্টের জন্য। তো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা ইনভেস্টমেন্টের জন্য সেটা সম্পর্কে আজ থেকে জানা শুরু করব। তো প্রথমেই চলে যাচ্ছি স্টক নাওতে। স্টক নাও, তো এখানে আসার পরে আমরা জাস্ট বিপিএমএল লিখে সার্চ করলাম। আচ্ছা, বিপিএমএল ছাড়াও কিন্তু অনেক শেয়ার আছে, আমি জাস্ট বিপিএমএল দিয়ে দেখাচ্ছি কারণ এই কোম্পানিটা অনেক ফেমাস আর আমরা সবাই মোটামুটি এই কোম্পানি খাতা কলম ব্যবহার করেছি যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তো তাই বিপিএমএল দিয়ে দেখাচ্ছি। তো দেখেন এখানে আসার পরে দেখবেন যে এখানে পিই রেশিও বলে একটা কথা আছে, এদের পিই রেশিও 17.97। তো এটা কি সেটা আমরা জানবো একটু পরে। ইপিএস, ইপিএস শব্দের অর্থ হচ্ছে আর্নিং পার শেয়ার। ইপিএস আর্নিং পার শেয়ার, অর্থাৎ একটা কোম্পানি কি করে, আপনার কাছ থেকে টাকা তুলে তারা ব্যবসা করে। এখন আপনার কাছ থেকে যে টাকা তুললো, ধরুন আপনি 50 টাকা দিয়ে বিপিএমএল কোম্পানি একটি শেয়ার কিনেছেন, তো সেক্ষেত্রে যদি ওই কোম্পানি 50 টাকার বিনিময়ে যদি 2 টাকা লাভ করে, 50 টাকার বিনিময়ে যদি 2 টাকা লাভ করে, তো সেক্ষেত্রে তার ইপিএস হচ্ছে 2 টাকা, অর্থাৎ আর্নিং পার শেয়ার। সে প্রতিটা শেয়ারের বিপরীতে কত টাকা আর্ন করবে, প্রতিটা শেয়ারের বিপরীতে সে কত টাকা আর্ন করবে, রাইট? এটা হচ্ছে কোম্পানির যে মূল প্রফিট হয়, মূল প্রফিটের সাথে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিলেই হচ্ছে কে ইপিএস বের হয়ে যায়। তো কিভাবে বের করতে হবে সেই জিনিসটা আমাদের দরকার নাই, আমাদের দরকার কি ইপিএস কত। ইপিএস অবশ্যই বেশি হলে ভালো, অর্থাৎ একটা কোম্পানির ইপিএস যদি বেশি হয় তার মানে বুঝতে হবে যে ওই কোম্পানির শেয়ারের প্রতিটা শেয়ারের জন্য কোম্পানি ভালো টাকা প্রফিট করতেছে, রাইট? অর্থাৎ ভালো টাকা সে কামাচ্ছে, প্রতিটা শেয়ারের জন্য ভালো টাকা সে ইনকাম করতেছে। আর নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব, ন্যাব শব্দের অর্থ হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ কোম্পানি যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে তার শেয়ার হোল্ডারদের মাঝে কোম্পানি তার যত মেশিনারিজ আছে, যত বিল্ডিং আছে, যত গাড়ি আছে কোম্পানির, এই জিনিসগুলো বিক্রি করে তার শেয়ার হোল্ডারদের মাঝে তার এই টাকাগুলো বন্টন করে দেবে। অর্থাৎ প্রতিটা কোম্পানি যদি কোনোদিন দেউলিয়া হয়ে যায় তাহলে তার শেয়ার হোল্ডারদেরকে তো কিছু টাকা ফেরত দিতে হবে। কত টাকা ফেরত দিবে? প্রতিটা শেয়ারের জন্য তারা এত টাকা ফেরত দিবে, রাইট? কোনো কারণে কোম্পানি বন্ধ হয়ে গেলে কোম্পানি প্রতিটা শেয়ারের জন্য এই টাকা ফেরত দিবে। আর টোটাল শেয়ার হচ্ছে এই কোম্পানির কতগুলো শেয়ার আছে, 17.38 কোটি, 17.38 কোটি, এটা অনেক বড় একটা সংখ্যা। আর পিই রেশিও, এবার হচ্ছে পিই রেশিও। পিই রেশিও শব্দের অর্থ হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। পিই রেশিও বের করার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে এই যে প্রাইস টু আর্নিং রেশিও কে বলা হয় পিই রেশিও। সেটা হচ্ছে স্টকের কারেন্ট প্রাইস, স্টকের কারেন্ট প্রাইস বাই আর্নিং পার শেয়ার, অর্থাৎ ইপিএস। স্টকের যে কারেন্ট প্রাইস থাকবে তাকে যদি আমি ইপিএস দিয়ে ভাগ করি তো সেক্ষেত্রে আমরা পিই রেশিও পেয়ে যাব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভাই পিই রেশিওর মানেটা কি, আমি পিই রেশিও দিয়ে কি করব। এখানে পিই রেশিও হচ্ছে 17.97। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই বসুন্ধরা কোম্পানিতে আপনাকে 1 টাকা কামানোর জন্য 17.97 টাকা ইনভেস্ট করতে হবে, রাইট? আমি যদি এখন এই জিনিসটা কেটিএলে দেখি, কেটিএলে পিই রেশিও হচ্ছে 11.93, অর্থাৎ কেটিএলে আপনাকে 1 টাকা কামানোর জন্য 11.93 টাকা ইনভেস্ট করতে হবে। আবার ধরেন আমি তমিজউদ্দিন টেক্সটাইলে যদি দিই তাহলে পিই রেশিও এখানে 24, তাহলে 1 টাকা কামানোর জন্য 24 টাকা ইনভেস্ট করতে হবে। যদি আমি আরএম স্টিলে দিই সেখানে পিই রেশিও মাইনাস। পিই রেশিও মাইনাস কেন হয় সেটা আমি একটু পরে বলতেছি। তো এখানে আমি জেনেক্স ইনফোসিসে যদি দিই
পি রেশিও 13, 1 টাকা কামানোর জন্য 13 টাকা ইনভেস্ট করতে হবে। এখন আমি একটু সিপার, পি রেশিও 10, 1 টাকা কামানোর জন্য 10 টাকা ইনভেস্ট করতে হবে। এখন আমি যদি আরেকটু নিচের দিকে যাই, ধরেন আমি অ্যাপেক্স স্পিনটা যদি আমি দেখাই, পি রেশিও 29, অর্থাৎ 1 টাকা কামানোর জন্য আমাকে 29 টাকা ইনভেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে পি রেশিও কম ভালো নাকি বেশি ভালো? এখানে আমার পি রেশিও 29, অথচ ঠিকই আমার এই যে আমার কেটিএল এ ছিল পি রেশিও 11, কোথায় 29 কোথায় 11, অর্থাৎ এখন কোনটা ভালো, 29 ভালো নাকি 11 ভালো? দেখেন, আমি যদি 11 টাকা ইনভেস্ট করেই 1 টাকা প্রফিট করতে পারি, আর আমি যদি 29 টাকা ইনভেস্ট করে 1 টাকা প্রফিট করতে পারি, তাহলে আমার কোনটা লাভ? 11 টাকা ইনভেস্ট করে 1 টাকা কম টাকা ইনভেস্ট করে আমি বেশি প্রফিট পাচ্ছি, ওটা অবভিয়াসলি লাভ। তো তার মানে পি রেশিও যত কম তত ভালো, পি রেশিও যত কম তত ভালো। এই জিনিসগুলো অবশ্যই নোট করে রাখবেন আপনারা, পি রেশিও যত কম তত ভালো। এখন এটা স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড হতে পারে মোটামুটি 5 থেকে শুরু করে 15-20 পর্যন্ত স্ট্যান্ডার্ড হতে পারে। আর এর বেশি যদি যায় তাহলে বুঝবেন যে শেয়ারটা ওভার ভ্যালুড অবস্থায় সেল হচ্ছে, রাইট? অর্থাৎ শেয়ারের প্রাইস অতটা হওয়ার কথা না বর্তমানে যে প্রাইসটা যাচ্ছে। এখন পি রেশিও মাইনাস কেন হয়? এখানে আমি কোথায় দেখলাম পি রেশিও মাইনাস? এই যে পি রেশিও মাইনাস কেন হয়, আপনি যদি দেখেন পি রেশিওর ফর্মুলাটা স্টক প্রাইস বাই আর্নিং পার রেশিও। এখন স্টকের প্রাইস তো কোনোদিন ভাই নেগেটিভ হওয়া সম্ভব না, -10 টাকা একটা শেয়ারের দাম কোনোদিন সম্ভব না। তো কেন নেগেটিভ হয়েছে? তার মানে আর্নিং পার শেয়ার নেগেটিভ, অর্থাৎ একটা কোম্পানি যদি প্রতি শেয়ারের এগেনস্টে কিছু টাকা লস করতে থাকে আজীবন বলে কথা না, একটা কোম্পানি যদি প্রতি শেয়ারের এগেনস্টে কিছু টাকা লস করতে থাকে, তো সেক্ষেত্রে তার ইপিএসটা আসবে নেগেটিভ, আর ইপিএসটা নেগেটিভ আসার কারণে এখানে পি রেশিওটাও নেগেটিভ চলে আসবে। হ্যাঁ, তো যারা হয়তো বা একটু জানেন ম্যাথ সম্পর্কে, তো তারা হয়তো বা জিনিসটা রিলেট করতে পারছেন। তো যেহেতু ইপিএস নেগেটিভ, তার মানে পি রেশিও নেগেটিভ, অর্থাৎ কোম্পানি প্রতি বছর কিছু না কিছু টাকা হারাচ্ছে প্রতিটা শেয়ারের এগেনস্টে। তাই পি রেশিও যদি নেগেটিভ হয়, তার মানে শেয়ারটা অবস্থা খুব ভালো না, শেয়ারটার অবস্থা খুবই খারাপ বলে কি আপনি ট্রেড করতে পারবেন না? আপনি অবশ্যই ট্রেড করতে পারবেন, কিন্তু ইনভেস্টমেন্ট অর্থাৎ লং টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট করলে এই জিনিসটা আপনার জন্য ভালো হবে না। অর্থাৎ পি রেশিও যদি নেগেটিভ হয়, তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনার জন্য এটা ভালো হবে না। হ্যাঁ, তো এই ফর্মুলাটাও আপনারা নোট করে নিন। আরেকটা হচ্ছে ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে 2.50% ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটা। আর ধরেন আমি যদি কেটিএল এর ক্ষেত্রে যাই, কেটিএল হচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে একটা কোম্পানি ধরেন ব্যবসা করলো, ব্যবসা করার পরে যে টাকা লাভ হলো, আমি আবারও বলছি যে টাকা আয় হলো সেটা না, কিন্তু যে টাকা শুধুমাত্র লাভ হলো, সেই লাভের টাকার একটা অংশ সে আপনার সাথে, আপনি যেহেতু কোম্পানির শেয়ার হোল্ডার, অর্থাৎ আপনিও কোম্পানির একজন পার্টনার, তো আপনার সাথে কোম্পানি শেয়ার করবে এই লাভের অংশ। তো লাভের 10% আপনার সাথে শেয়ার করবে এই কোম্পানিটা। অর্থাৎ এই কোম্পানি টোটাল যে প্রফিট করে প্রতি বছর, আমি আবারও বলছি প্রফিট, ডিভিডেন্ড ইল্ড হচ্ছে প্রফিটের উপর হিসাব করা হয়। কোম্পানি যদি প্রফিট করে, তো সেই প্রফিটের 10% আপনার সাথে শেয়ার করবে। আর আর্নিং পার শেয়ার কি? আর্নিং পার শেয়ার হচ্ছে কোম্পানি যে টাকা আর্নিং করবে, অর্থাৎ প্রতিটা শেয়ারে এগেনস্টে তার কত টাকা আর্নিং হলো সেইটা। ধরেন একটা রেস্টুরেন্টে আপনি একটা বার্গার খেতে গেছেন, তো বার্গারটা বিক্রি করা হয় হচ্ছে 150 টাকায়, কিন্তু বার্গারটা তৈরি করতে খরচ হয় 100 টাকা। তো সেক্ষেত্রে প্রফিট হচ্ছে 50 টাকা। সেই প্রফিটের 10% আপনাকে ডিভিডেন্ড দেওয়া হবে প্রতিটা শেয়ার হোল্ডারকে। আর ইপিএস, আর্নিং পার শেয়ার হচ্ছে কত? আর্নিং পার শেয়ার হচ্ছে ওই যে 150 টাকা দিয়ে বার্গারটা বিক্রি করছে, 150 টাকাটাই হচ্ছে আর্নিং পার শেয়ার, রাইট? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।